শুরু করছি তোমাকে চাই। লিখনিতে নুসরাত জাহান মিথিলা। পর্ব সংখ্যা 2। অন্ধকার ঘর অন্ধকার। হালকা চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে এসে বিছানায় পড়ছে। আরবি উঠে বসে, শোন, তুই আমাকে আপু বলবি না, শুধু আরবি বলবি। লিসি একটু থেমে, কিন্তু তুমি তো আমার বড়। আরবি, বড়? হা হা হা, কিসের বড়? তুই শুধু আরবি বলবি, বুঝেছিস? লিসি, কিন্তু। আরবি, না, কোনো কিন্তু নয়। আর শোন, কালকে মার্কেটে যাব, তাই সকাল সকাল উঠতে হবে। লিসি হালকা মুচকি হেসে, ঠিক আছে। আরবি, চল তাহলে এখন ঘুমিয়ে পড়ি। রাতের অন্য প্রান্তে, রায়চৌধুরী বাড়ির অপর পাশে আধা অন্ধকারে আলোকিত এক ঘরে বসে জিয়ান ক্রিস রায়চৌধুরী ফোনে কথা বলছে মার্কের সাথে। মার্ক, বস। সে এখনো কিছু বলছে না। ক্রিস এক হাত দিয়ে ড্যামানিল লিমন ক্লোর সুপারম্যান এর বোতল থেকে ধীরে ধীরে ওয়াইন গ্লাসে ঢালছে। মুখ ঠান্ডা এবং গম্ভীরতা। ক্রিস, তাহলে ওকে জ্যান্ত কেটে ফেল। আর হ্যাঁ, নিশ্চিত হওয়া চাই ও চিৎকার যেন আমি শুনতে পাই। মার্ক, ইয়েস বস। একটু পর ফোনের ওপাশ থেকে হৃদয় বিদারক চিৎকার ভেসে আসে। ক্রিস ঠান্ডা এক শয়তানি হাসি হেসে বলে, মার্ক, আমি রাখছি, পরের কাজটা তুমি শেষ করো। ওকে বস। ক্রিস ফোন রেখে ধীরে পায়চারি করে বারান্দায় আসে, চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে থাকে। রাত 1:23। লিসির ঘুম হঠাৎ ভেঙে যায়। মুখে পিপাসা। উঠে পানি খেতে গিয়ে দেখে জগে পানি নেই। নিচে নামতে গিয়ে চোখ আটকে যায়। সামনে পিলারের মতো এক পুরুষ দাঁড়িয়ে আছে, নিঃশব্দ, নীরব। লিসি একটু ভয় পেয়ে ধীরে ধীরে কাছে গিয়ে বলে, ভাইয়া, এত রাতে এখানে কি করছেন? ভাইয়া। কোনো সাড়া নেই। লিসি সাহস করে হাত রাখতে ক্রিস হঠাৎ তার ওপর পড়ে যায়। লিসি আটকে ওঠে। ভাইয়া, আপনি? তুলতে গিয়ে টের পাই ক্রিসের শরীর জুড়ে জ্বরে পুড়ে যাচ্ছে। এই লোকটারও জ্বর হয়? আরে পাগল লিসি, উনি তো মানুষই। লিসি দেরি না করে ক্রিসকে কষ্ট করে টেনে নিয়ে আসে ঘরে। শুইয়ে দিয়ে নিজের কোমর চেপে ধরে বলে, বাপ রে, মানুষ না, আস্ত একটা বস্তা। কোমরের হাড্ডি গুড্ডি গেল মনে হয়। চলে যেতে চাই, কিন্তু ক্রিস ওড়না টেনে ধরে। ছাড়ো না মাই। ক্রিস ঘোরে, পানি। লিসি ঠোঁট বাঁকিয়ে, বেশ চালাক আপনি, ঠিক আছে আনছি। নিচ থেকে পানি আর জলপট্টি নিয়ে এসে ক্রিসকে পানি খাওয়ায়, তারপর মাথায় জলপট্টি দিতে থাকে। ক্রিসের জ্বর কিছুতেই কমে না। লিসি মুখে ফিসফিস করে, আগে থেকে বলে নেওয়া ভালো, না হলে পরে আমার নামে কিছু জানি বলবে। এই যে শুনছেন, আমি আপনার গাটা মুছে দিই ভাইয়া। ও ক্রিসের শার্টের 3টা বোতাম খুলে গা মুছে দেয়। সেবার লিসি নিজেও টের পায় না কখন ঘুমিয়ে গেছে। ভোর 5:47। ঘুম ভাঙে লিসির। চোখ খুলতে দেখে জিয়ান ক্রিস রায়চৌধুরী, চোখে আগুন, ঠোঁটে রহস্যময় হাসি, চুপচাপ তার দিকে তাকিয়ে আছে। লিসি কিছু বলার আগেই ক্রিস ঠান্ডা গলায়, তুমি আমার ঘরে কি করছো? দাঁড়াও, তুমি কি আমার সম্মানহানি করতে এসেছিলে? লিসি চোখ বড় বড় করে, কি, পাগল নাকি আপনি? ক্রিস ভ্রু কুঁচকে, সত্যি করে বলো, তুমি কি করতে আইছিলে? আমি কিন্তু বাড়ির সবাইকে বলে দিব তুমি আমার সম্মানহানি করতে এসেছিলে। লিসি রেগে গিয়ে, পাগল নাকি আপনি? এই ডায়লগ তো আমার বলা উচিত ছিল, আপনার না। ক্রিস গম্ভীর হয়ে, দেখেছ, মানে তুমি সত্যি সত্যি কিছু করতে এসেছিলে? আমি এক্ষুনি মাকে বলে দিচ্ছি। লিসি, কি বলবেন? যে তুমি আমার সাথে করতে আসছিলে। লিসি অবাক ও রেগে, কি বলছেন আপনি? আমি কখন আপনার সাথে করতে আইছি? হঠাৎ ক্রিস বাচ্চাদের মতো নাক মুখ কুচকে কান্না করার ভান করে। আমি মাকে বলে দেব না, সবাইকেই বলে দেব যে তুমি আমার ঘরে। লিসি তাড়াতাড়ি বলে ওঠে,
আরে আমি কিছু করিনি, উল্টো আপনি তো সারা রাত আমার ওড়না ধরে রেখেছিলেন। তার বেলা আমি মাকে ডাকবো। মা বলতে লিস ছুটে গিয়ে ক্রিসের মুখ চেপে ধরে। চুপ করুন, আমার বাবা, কাউকে কিছু বলবেন না। ক্রিস ভুরু কুচকে, আমি কখন তোমার বাবা হলাম? আর আমি চুপ করলে কি পাবো? লিসি রাগ চেপে, যা চাইবেন তাই দিব। ক্রিস একটু হেসে, সত্যি? হুম। ক্রিস এবার কান্না থামিয়ে গম্ভীর ও সিরিয়াস গলায় বলে, তাহলে আজ থেকে আমি যা বলবো তুমি তাই করবে। লিসি চোখ রাঙিয়ে, মগের মুল্লুক নাকি আপনি যা বলবেন আমি তাই করব? ক্রিস চোখে শয়তানি হাসি, তাহলে আমি সবাইকে বলে দিব। লিসি এবার রেগে গর্জে ওঠে, যান বলেন, আপনার কথা কেউ বিশ্বাস করবে না, সবাই জানে আমি ভালো মেয়ে। সত্যি বলবো? দেন। ক্রিস, একবারও কি ভেবে দেখেছো এত সকালে? না না, ভুল বললাম। সারা রাত তুমি আমার সাথে এক ঘরে ছিলে। আমি যদি বলি তোমার আর আমার মাঝে কিছু হয়েছিল, কয়জন মানুষ বিশ্বাস করবে যে কিছু হয়নি? কিন্তু সত্যি তো কিছু হয়নি। ক্রিস ঠান্ডা গলায়, সেটা তুমি আর আমি জানি, বাইরের লোক তো জানে না। ঠিক আছে, তাহলে বলে দিচ্ছি। ক্রিস দরজার দিকে হাঁটা দেয়। লিসির মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়। লিসি নিজেকে শক্ত করে, দাঁড়ান, আমি রাজি আপনার শর্তে। এই কথা বলতেই ক্রিস সিংহের মতো ফিরে আসে, বেডের পাশে রাখা ফোনটা তুলে নেয়, রেকর্ডিং অন করে বলে, আবার বলো। লিসি হতভম্ব চুপচাপ তাকিয়ে থাকে। কি হলো লিসি শর্মা, বলো। লিসি ঘাড় নিচু করে, আমি মুখে বলেছি তাও বিশ্বাস হচ্ছে না। ক্রিস মুচকি হেসে, না হচ্ছে না, আমি বিজনেসম্যান, মুখের কথাই নয় প্রমাণে বিশ্বাস করি। লিসি চোখ বন্ধ করে ফিসফিস করে, কোথায় ফেসে গেলি তুই? কিছু বলছো? লিসি দাঁতে দাঁত চেপে, কি বলবো ভাইয়া? বলো, আমি লিসি শর্মা, আজ থেকে জিয়ান ক্রিস রায়চৌধুরী যা বলবে আমি তাই করব। লিসি চুপচাপ বলেই দেয়। ক্রিস একটানে রেকর্ড সেভ করে, চলো এখন বের হও। লিসি কিছু না বলে দাঁড়িয়ে থাকে। ক্রিস হাত ধরে তাকে দরজার সামনে নিয়ে যায়। লিসি লেগে, মানে আপনি সব ইচ্ছা করে করছিলেন? ক্রিস, যেটাই হোক, আজ থেকে তুমি এই ক্রিসের গোলাম। একটা মুচকি অথবা বিজয়ী হাসি দিয়ে ক্রিস দরজা বন্ধ করে দেয়। লিসি হতভম্ব কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে দরজার সামনে বসে পড়ে। নিজের হাত পা ছুটতে ছুটতে বলে, তোর কোনোদিন বউ জুটবে না, রাক্ষস কোথাকার। মানুষকে সহ্য করতে নেই, একদম করতে নেই। এই সময় আরবি এসে, এই তুই এখানে কি করছিস? আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। কিছু না। তুই ক্রিসের গাল দিচ্ছিস? তুই ক্রিসকে গাল দিচ্ছিস? হ্যাঁ, এখন বকবি? কে বকছে তোকে? আমিও দিচ্ছি, আরো দে। দুজন মিলে যা তা বলছে ক্রিসকে, যদিও ক্রিসের কানে কিছুই পৌঁছায় না। আরবি হঠাৎ থেমে, আসলে আমরা ওনাকে গাল দিচ্ছি কেন? ওনাকে বকার জন্য কি আলাদা কারণ লাগে? একদম ঠিক বলেছিস, তুই না বাড়ি ঘুরে দেখতে চাস, তাই উঠলাম। হ্যাঁ, আগে ফ্রেশ হয়ে আসি। ততক্ষণে আমি সুরভি আর তিশাকে ডেকে তুলছি। লিসি ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখে আরবি ইতিমধ্যে সুরভি ও তিশাকে ডেকে টেনে ঘুম থেকে তুলে নিয়ে এসেছে। চোখে ঘুমের ছাপ থাকলে ওদের মুখে হাসি। সুরভি, শুধু তোর জন্য লিসি, না হলে এখন ঘুম থেকে উঠতাম না বল। আরবি হেসে, চল তোকে বাড়ির ঘরগুলো ঘুরে দেখাই। আরবি লিসিকে নিয়ে পুরো বাড়ির প্রতিটি ঘর একে একে দেখাতে শুরু করলো। রাজপ্রাসাদের মতো বিশাল বাড়ি, প্রতিটি ঘরই যেন একটা করে গল্প। লিসি চোখ বড় বড় করে বলে, এতগুলো ঘর কয়টা হবে মোট? সুরভি মাথা নেড়ে, 16টা ঘর, একদম ঠিক। লিসি অবাক হয়ে, এতগুলো ঘরে কে থাকবে? তিশা হেসে, আরে পাগল, কালকে দেখবি কারা আসে, সবাই একে একে আসবে, তখন সব ঘর পূর্ণ হবে। আরবি, হয়েছে ঘর দেখাশোনা, আমরা ভাই বোনেরা উপরতলায় থাকি আর নিচে থাকে বড় আম্মু আব্বু।
দাদি যখন আসেন তখন উনিও নিচেই থাকেন। লিসি একটু থেমে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চোখ নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। লিসি শান্ত গলায়, সত্যি একটা কথা বলি। তিশা উৎসুক হয়ে, কি? লিসি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, সব গুলিয়ে ফেলেছি। প্রথম আমিও ফেলতাম। ওরা নিচে নামলে সুপ্রিয়া আপু বড় আম্মু জিজ্ঞাসা করেন, কি ব্যাপার রে প্রিয়া, আজ এরা এত সকালে? আরবি, মনে হচ্ছে আমরা কোনোদিন উঠি না। সুপ্রিয়া হেসে, তাই তো। চা খাবি, বানিয়ে দি? সুরভি, না বড় আম্মু, আগে বাড়ি ঘুরে দেখি তারপর খাবো। মির্জা বেগম কাঁধে হালকা শালের হাত বুলিয়ে বললেন, ও তাহলে আগে ওকে দেখিয়ে আয়, তারপর বসে চা খাবো, ঠিক আছে? আরবি চোখ মেলে দাদিকে দেখে হেসে বলল, এই জন্যই তো তোমাকে আমার এত পছন্দ দাদি যান। আরবি মুখ ঘুরিয়ে লিসির দিকে তাকায়। লিসি, চল, তোকে এইবারই সবচেয়ে সুন্দর জায়গাটা দেখাই। লিসির কৌতূহল চোখে আরবির চোখের উচ্ছ্বাসের মিলিয়ে যায়। দুজন ধীরে ধীরে রায়চৌধুরী বাড়ির পেছন পাশে চলে যায়। পেছনের অংশটা যেন অন্য এক জগৎ। শান্ত নিরিবিলি প্রকৃতির পরিবেশ, সাজানো বিশাল বাগান, চারপাশ ঘন সবুজ গাছের ছায়া, নরম ঘাস ঢাকা জমিন, হালকা বাতাসে ফুলের গন্ধে ভরপুর একটা আভিজাত্য। কয়েকটি আয়েসি চেয়ার ছড়িয়ে ছিটিয়ে রাখা। চেয়ারে বসে আনোয়ার আর আনারুল হালকা আলোয় গল্প করছেন। ওদের দেখে আনারুল হাসতে হাসতে বলে, তোরা এখানে আয় বয়। পেছন থেকে সুরভি বলে, না বাবা, পরে আসছি, আগে ওদিকটা দেখে আসি। আনোয়ার গম্ভীর গলায় বলে, যা, গিয়ে সকালের আবহাওয়া গায়ে লাগিয়ে আয়। আরবি লিসির হাতটা টেনে একটু সামনে এগিয়ে যায়। সেখানে চোখে পড়ে একটা আলাদা জগৎ। রঙিন ফুলে ভরা একটা বিশাল বাগান, সাদা গোলাপ, রজনীগন্ধা, ঝুমুর ফুলের ভিড়ে এক কোণায় ছোট্ট টিউলিপের বাগান, যা যেন নিঃশব্দে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। সব রঙিন ফুল ফেলে লিসির চোখ আটকে যায় ওই টিউলিপের গাছগুলোর দিকে। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে সুরভির দিকে ঘুরে জিজ্ঞাসা করে, এই ফুল কে লাগিয়েছে? আরবি সাথে সাথে বলে ওঠে, ওটা দেখার জিনিস, ছোঁয়া যাবে না। লিসি একটু অবাক হয়ে বলে, কেন? সুরভি হালকা হাসতে হাসতে বলে, কারণ ওটা কিরিস লাগিয়েছে। এই ফুল গাছ লাগাতে ও যে কত টাকা খরচ করেছে তা কে জানে। লিসি মনে মনে বলে, বাবা, বেটা মানুষও আবার ফুলের প্রতি এত ভালোবাসে নাকি? তার চোখে যেন কিরিসের ভয়ঙ্কর রূপ এক পাশে, আর এতটা সংবেদনশীল দিক অন্য পাশে। ভাবনায় ডুবে যায় লিসিকে আরবি টেনে নিয়ে যায় সামনের দিকে। সেখানে দেখা যায় তাজা সবুজ শাকসবজির সারি, লাউ, টমেটো, ধনেপাতা, এমনকি কমলা গাজরও রয়েছে। আরবি গর্ব নিয়ে বলে, বড় আব্বু সবজি লাগাতে পছন্দ করেন, তাই এগুলো সব ওনার হাতে লাগানো। লিসি আর একটু সামনে গিয়ে চোখ বড় বড় করে বলে, এটা বাড়ির গার্ডেন না কলেজের ক্যাম্পাস, এত বড়? সুরভি মাথা নাড়িয়ে বলে, বাড়ির যত বড় বড় অনুষ্ঠান এখানেই হয়, যেমন রিহানের বিয়ের অনুষ্ঠানও এখানেই হবে। লিসির চোখ বিস্ময়। এই বাড়ির প্রতিটা কোণেই রাজকীয়তা। একটা ঘাসে ঢাকা বিশাল মাঠ, যেন সিনেমার লোকেশন। তারপর তারা ধীরে ধীরে বাড়ির একদম পাশ ঘেঁষে আসে। সেখানে সুবিশাল সুইমিং পুল, নির্লম্ব নীল জল, পাশে সাদা মার্বেল বসার জায়গা। লিসি মজা করে বলে, এখানে আবার কে গোসল করে? আরবি হেসে ফেলে, এই বাড়ির ঝাঁকানাকা পোলারা। সুরভি বলে, বেশিরভাগ সময় কিরিস করে যখন বাড়িতে থাকে, আর না হলে কাবির, রিহান, মাঝে মাঝে আমরাও করি। সুইমিং পুলের পাশেই কাচের ঘেরা একটা অত্যাধুনিক জিম, অভ্যন্তরে ট্রেডমিল, ওয়েট, বারবেল থেকে শুরু করে নানা রকম আধুনিক জিম ইকুইপমেন্ট। আরবি বলল, ওটা হচ্ছে কিরিসের জায়গা, ওখানে উনি ওনার বডি বানান। লিসি একটু থেমে বলে, আর কিছু আছে দেখার মতো? সুরভি চোখে মিষ্টি হাসি নিয়ে বলে, অবশ্যই, এখনো লাইব্রেরি, অফিস, ছাদ, বাগান সব বাকি। তিশা পেছন থেকে এগিয়ে এসে বলে, চল লিসি, এটা শেষ।
বাড়ির পেছনের দিকে মার্বেল পাথরে মোড়ানো এক চওড়া সিঁড়ির দোতলার দিকে উঠে গেছে। ধীরে ধীরে ওরা সবাই সেই সিঁড়ি পেয়ে উপরে ওঠে। প্রতিটি ধাপ যেন এক একটা গল্পের সিঁড়ি। উপরে উঠে যে দৃশ্য চোখে পড়ে তা যেন স্বপ্নের মতো। ছাদের ওপর এক অপরূপ ছাদ বাগান, গোলাপ, সাদা, টগর আর বেলিঘ্রাণ মিশে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। ছোট ছোট ঝর্ণার মতো সাজানো গাছের টব, পাশে কাঠের সেট বসার জায়গা, পাখির কিচিরমিচির শব্দ যেন ছন্দে ছন্দে বলছে এই বাড়ির প্রতিটা কোনায় রাজার রাজত্ব। ছাদ বাগানের ভেতর দিয়ে হেঁটে গিয়ে আরবি একটি কাঠের দরজা খুলে বলে, এই দেখ আমাদের লাইব্রেরি। ভেতরে ঢুকেই লিসির চোখ ছানা বড়া। দেয়াল জুড়ে কাঠের আলমারিতে গাদা গাদা বই। শুধু বই নয়, ইতিহাস, সাহিত্য, থ্রিলার, ক্লাসিক, উপন্যাস সব মিলিয়ে যেন এক জ্ঞান সমুদ্র। আরবি হেসে বলে, বইগুলো সাধারণত বাবা পড়ে। বাবা বই পড়তে পছন্দ করেন বলেই কিরিস ভাইয়া বাবার জন্য পুরো একটা রুম ভরে দিয়েছে বইয়ে। লাইব্রেরির পাশে একটি ছোট্ট কিন্তু মাধুর্যে ভরপুর অফিস রুম। আধুনিক আর প্রাচীনতার মিশ্রণ এক সজ্জা। দরজার পাশে বাঁ পাশে রয়েছে এক দৃষ্টিনন্দন ওয়াইন কর্নার, সুদৃশ্য বোতলে বাহির রকমের ওয়াইন। পাশে কয়েকটি কাঠের চেয়ার বসার ব্যবস্থা, যেন অতিথিদের আপ্যায়নে এক রাজকীয় আসার বসন এখানে। এই দৃশ্য দেখে লিসি ক্লান্ত গলায় বলে, থাক, আর দেখতে হবে না, আর দেখাতে হবে না, আমি ক্লান্ত হয়ে গেছি দেখতে দেখতে। ওর কথায় সবাই একসাথে হেসে ওঠে। সে হাসি যেন একটানা বয়ে চলা পারিবারিক সুখের নদী, পারিবারিক খুশির নদী। সুরভি মজা করে বলে, আর নেই কিছু, চল নিচে। লিসি কৌতূহল ভরে বলে, আচ্ছা এই মদ খেলে মামারা বকে না? আরবি হেসে বলে, আরে আব্বুরাও তো মাঝে মাঝে খায়। বলতে গেলে সবাই খায় মাঝে মাঝে, বেশি খায় কিরিস ভাইয়া। আর যখন কোনো ডিল ফাইনাল হয় তখন তো বটেই। বড় প্রজেক্টের সেলিব্রেশনে এই কর্নের ব্যবহার হয়, তবে আমরা কিন্তু খাই না। লিসি মাথা নাড়ে, বুঝলাম। আর বইগুলো? আরবি জবাব দেয়, বাবা পড়ে, ওখানে তুই হুমায়ুন আহমেদ থেকে শুরু করে কাজী নজরুল পর্যন্ত সব বই পাবি। আর হ্যাঁ, উপন্যাসের অনেক বই আছে যেগুলো সুরভি পড়ে। ও তো উপন্যাস বলতে পাগল। সুরভি গম্ভীর ভঙ্গিতে বলে, তা তো, তুই কি বুঝবি উপন্যাস পড়ার মজা? তিশা বলে ওঠে, আচ্ছা হয়েছে, এবার তোরা মারামারি করিস না, নিচে চল। ওরা সবাই একসাথে নিচে চলে আসে। লিভিং রুমে তখন সকালে হালকা আলো ছড়িয়ে পড়েছে। টেবিলে রাখা চা, বিস্কুট আর সবাই জমে উঠেছে আড্ডায়। ওদের আসতে দেখে প্রিয়া স্নেহ ভরে বলে, চলে এসেছিস, আয় চা নে। আরবি একটু ঢং করে বলে, নাই খাবো তোমার চা। ওয়াই, তুমি দেওনি আগে আমাদের? রিহান তখন ঠাট্টা করে বলে, খেতে হবে না, এক কাপ চা বেঁচে যাবে। কাবির হেসে বলে, মার হাবা রিহান। ওরা সবাই ছোপাতে এসে বসে। তখন লিজা বলে, ও কি, গান না জানলে গজল গাইছে যে তুই মার হাবা বলছিস? ও কি, গান না গজল গেয়েছে যে তুই মার হাবা বলছিস? লিজার কথায় ঈশান বলে, তুমি নাহি সামঝেঙ্গা লিজা আমাদের চিন্তা। যারা হেসে বলে, ভাগ্যিস বুঝি না, না হলে এতদিনে গাধা হয়ে যেতাম। হাসি ঠাট্টা চলতে থাকলেও মুহূর্তের আবহাওয়াটা বদলে যায় যখন কমলা এসে সুপ্রিয়ার সামনে একটি বোতল রেখে বলে, আমি কইছিলাম আমায় পাঠাইও না, সাহেব বলেছেন লিসিকে নিয়ে যেতে এই বোতল। কমলার কথা শুনে এক নিমিষেই লিসির হাসি ভরা মুখটা ফ্যাকাশে হয়ে যায়। প্রিয়া থমকে গিয়ে বলে, কি বলেছিস তুই? কমলা সরলভাবে বলে, সাহেব আমায় বলল গিয়ে এই কথা বলতে, পরে যেটুকু যার বোঝার সে বুঝে নিবে। লিসি এবার আর বসে থাকতে পারে না, ছোপা থেকে উঠে যায় সুপ্রিয়ার কাছে। চোখে নিঃশব্দ ভয় আর অধীরতা নিয়ে বলে, মামি আমি যাচ্ছি, ভাইয়া কোথায়? ওর এমন আচরণ দেখে আরবি আর সুরভি চোখ মেলে তাকায়। সুরভি বলে, কি ব্যাপার রে, কিরিস কি লিসিকে একটু বেশি ডোজ দিয়েছে?
তাদের কথাই ইনাতে ফিসফিস করে বলে, হতেও পারে। এত কাছের কথা বলায় হঠাৎ আরবি চমকে উঠে বলে, আরে বাবা, আর একটু হলে তো আমার কিডনি বের হয়ে যেত। আরবের কথায় সবাই হেসে ওঠে। আবারও যেন সেই মজার ছন্দ ফিরে আসে মুহূর্তে। এদিকে লিসি ধীর পায়ে টেবিলের ওপর থেকে বোতলটা হাতে তুলে নেয়। মাথা নিচু, মুখে কোনো কথা নেই। বোতল হাতে সে জিমের দিকে হাঁটতে থাকে। সেই দৃশ্য দেখে সুপ্রিয়া তাকিয়ে বলে, আসলে লক্ষ্মী মেয়ে। লিসি জিমের সামনে গিয়ে নিজের সাথে বলতে থাকে, শোন লিসি, তুই যাবি, বোতলটা দিবি, তারপর চুপচাপ চলে আসবি, ব্যাস হয়ে গেল। লিসি একরাশ সাহস নিয়ে বাড়ির পেছনে জিমের ঘরের দিকে পা বাড়ায়। দরজা খুলে ভেতরে ঢুকতেই তার চোখ স্থির হয়ে যায়। জিমের ভেতরে ক্রিস খালি গায়ে শুধু ট্রাউজার পরে শরীর চর্চায় মগ্ন। বহুক্ষণ ধ্যানে ধরে ব্যায়াম করায় তার গা ঘেমে ভিজে গেছে। ভোরের নরম সূর্যের আলো গাছ ভেদ করে ক্রিসের গায়ে পড়ছে, আর সেই আলোয় তার ঘামের বিন্দুগুলো মুক্তোর মতো ঝলমল করছে। লিসি হতবাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। ক্রিসের চোখের কোণে থেকে লিসির দৃষ্টি টের পেয়ে ডাম্বেল নামিয়ে রেখে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। ক্রিসের এগিয়ে আসতে দেখে লিসির গলা শুকিয়ে যায়। সে গিলে নেয় একটা শুকনো ঢোক, তারপর অজান্তেই হাতের পানির বোতলটা ঢাকনা খুলে ঢকঢক করে কয়েক ঢোক খেয়ে ফেলে। ক্রিস সামনে এসে পাশের টাওয়াল দিয়ে গা মুছতে মুছতে বলে, ওই পানির বোতলটা তো আমার জন্য ছিল, তুমি কেন খেলে? লিসির ঘোরটা কাটে। লিসি হকচকিয়ে বলে, কই, ওটা আমারই পানি ছিল, পিপাসা পেয়েছিল তাই খেয়ে ফেলেছি। ক্রিস টাওয়ালটা নামিয়ে এসে লিসির একেবারে কাছে দাঁড়ায়। আমি বিশ্বাস করি না। আর এখন তো তেমন গরমও পড়েনি যে তোমার এমন তৃষ্ণা লাগবে। লিসি কপাল কুচকে বলে, আচ্ছা মুশকিল তো বাবা, পানি খেয়েছি বলে এবার কি আমাকে মেরে ফেলবেন নাকি? ক্রিস চোখ সরু করে বলে, না, হঠাৎ করে আমাকে দেখে তুমি পানি খেলে কেন? ক্রিসের এমন ঘোরানো কথায় এবার লিসির মাথা গরম। রেগে গিয়ে ঢং করে বলে, কি করব বলুন মিস্টার ক্রিস, আপনার হটনেস দেখে আমার গলা শুকিয়ে গিয়েছিল, তাই পানি খেয়েছি, এবার খুশি? ক্রিস ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, তাই? তাহলে কি একবার ছুঁয়ে দেখবে? এই কথায় লিসির গাল লাল হয়ে ওঠে লজ্জায়, আর ক্রিস ধীরে ধীরে এগিয়ে আসে। লিসি পিছিয়ে দুপা বাড়াতেই পিঠ ঠেকে যায় দেওয়ালে। ক্রিস দুই হাত দিয়ে দেওয়ালের দুপাশে ঘিরে ধরে লিসিকে। লিসি মাঝখানে একেবারে ফেসে যায়। সে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকাতে গেলে ক্রিস হাত বাড়িয়ে লিসির থুতনিতে আলতো ছোঁয়া দিয়ে তার মুখ নিজের দিকে ফেরায়। এই কি লিসি শর্মা, লজ্জা পাচ্ছে? এ বাবা, নাক দিয়ে তো রক্ত পড়ছে। কথাটা শুনে লিসির চোখ কপালে তুলে তড়িঘড়ি করে নাকে হাত দিয়ে দেখে, কোথায়? আপনি মিথ্যা বলছেন, সরুন। সে ক্রিসকে ধাক্কা দিতে গিয়ে থেমে যায়, কারণ ক্রিসের গায়ে তখন কিছুই নেই। লিসি জড়তা কাটিয়ে এক চতুরিতে ক্রিসের হাতের নিচ দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। পেছনে ক্রিস হেসে ফেলে। বাইরে এসে লিসি বুকে হাত দিয়ে দাঁড়ায়। বেঁচে গেছি বাবা। তারপর মুচকি হেসে বলে, কিন্তু ভাইয়ার বডিটা আসলে অনেক হট ছিল। ধ্যাত, কি সব ভাবছিস তুই লিসি? লিসি লিভিং রুমে ঢুকে দেখে আনোয়ার আর আনারুল গার্ডেন থেকে এসে ছোপাতে বসেছে। রান্নাঘর থেকে প্রিয়া ডাক দেয়, রান্না কিন্তু শেষ প্রায়। কমলা, তুই ডাইনিং টেবিল প্লেটগুলো সাজা। লিসি সোফাতে বসতেই আরবি এগিয়ে এসে ফিসফিস করে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, ক্রিস কি তোকে বেশি বকেছে? লিসি মাথা নাড়িয়ে কোনো উত্তর না দিয়ে মুখ নামিয়ে রাখে। ততক্ষণে ক্রিস বাড়ির ভেতরে ঢুকে বলে, সবাই সকালে নাস্তা করে নাও, আমরা একটু পরে বের হব। মা, আমি ফ্রেশ হয়ে আসছি। তার গলায় গম্ভীর টান, সবাই চুপচাপ শোনে। আনোয়ার উঠে দাঁড়িয়ে বলে, চলো সবাই নাস্তা করে নি। ডাইনিং টেবিলে সবাই নিজের মতো খেতে বসতে থাকে। সুপ্রিয়া ডেকে ওঠে, আয় ক্রিস। সুপ্রিয়ার কথার পর লিসি অজান্তে চোখ তুলে তাকায় ক্রিসের দিকে। মেরুন রঙের শার্ট, সামনে দুটো বোতাম খোলা, যেন ঠিক তার জন্যই তৈরি
তৈরি করা হয়েছে পোশাকটা। অস্বাভাবিক সুন্দর লাগছে তাকে। ক্রিস চুপচাপ এসে টেবিলে বসে। কোনো ভাব নেই চোখে মুখে, শুধু হাতে একটা পাউরুটি আর নিখুঁতভাবে বাটার মাখছে তাতে। হঠাৎ সে জিজ্ঞাসা করে, রিহান, তুই কি আপেল কেটেছিলি? রিহান চমকে না গিয়ে সোজা জবাব দেয়, হ্যাঁ, ভালো করে কেটেছি ভাই। কাবির হালকা এসে বলল, কিন্তু দানা পেলাম না তো। ক্রিস সেই মুহূর্তে থেমে যায়, তারপর ঠান্ডা গলায় বলে, দানা আমার কাছে। এক মুহূর্তে নীরবতা। ইয়াবি হালকা হেসে বলে, ওকে। তবে তার গলায় একটা কৌতূহল টনটন করে বাজে। ঈশান তখন এক চুমুক জুস খেয়ে বলে, তাহলে অপারেশন সাকসেসফুল। ক্রিস কোনো আবেগ ছাড়াই বলে, রাত 8টায় খবর শুরু। সবার চোখাচোখি, কিন্তু কেউ কিছু স্পষ্ট করে না। কিছু একটা ঘটেছে, কিন্তু কি? এই আপেল আর দানার আড়ালে যে বিষাক্ত বাস্তব লুকিয়ে আছে তা বোঝে শুধু ওরাই। এদিকে লিজা চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। আমার হয়ে গেছে, আরবি চল। মেয়েরা তাড়াতাড়ি খেয়ে উঠে চলে যায়। সবাই শেষেমেশে খাওয়া দাওয়া সেরে গুছিয়ে নেয়, কারণ আজ বিয়ের কেনাকাটার দিন। বাড়ির সামনে সবার ব্যাগপত্র তৈরি, গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে শুধু একটা বাদে। ক্রিস সোজা বলে, মা, তোমরা আগে চলে যাও, আমি কাবির তোরাও যা। আরবি একটু বিরক্ত হয়ে বলে, আরে লিসিকে তো আসতে দাও। ক্রিস মাথা নাড়ায়, তোমরা যাও, আমি লিসি আর ইয়াবিকে নিয়ে আসছি। সবাই ক্রিসের নির্দেশ গাড়িতে উঠে চলে যায়। চুপচাপ হয়ে যায় পুরো জায়গা। গাড়ির পাশে দাঁড়িয়ে লিসি নিচে এসে দেখে সামনে ফাঁকা, কোনো গাড়ি নেই, শুধু একটা গাড়ি, আর তার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ক্রিস। লিসি অবাক, সবাই কোথায়? আমাকে না নিয়ে চলে গেল। ক্রিস ধীরে সরে বলে, ইয়াবি, তুই কি আমাকে দেখতে পারছিস? ইয়াবি হাসি দিয়ে, অবশ্যই। কেন, তুই কি অদৃশ্য নাকি? ক্রিস চোখ সরিয়ে, না, লিসি মনে হয় দেখতে পাচ্ছে না। কথার গভীরে একটা খোঁচা লুকিয়ে ছিল। ইয়াবি এবার ক্রিসের চোখের দিকে তাকায়। ক্রিস একবার চোখ ইশারা করে কিছু বলে, ইয়াবি চোখ বড় বড় হয়ে যায়। ইয়াবি চমকে ওঠে, তার মানে এই সেই। বলতে গিয়েও থেমে যায়। ক্রিসের চোখ বড় হয়ে তাকাতেই থেমে যেতে বাধ্য হয়। লিসি কপালে ভাঁজ ফেলে বলে, আমি যাব না। ইয়াবি তখন তার কাছে এসে একদম কোমল কণ্ঠে বলে, আমার সোনা বোন, চল না। তুই না গেলে নানি আমায় বকে দেবে, আমিও তো যাচ্ছি তোর সাথে। লিসি চুপচাপ দাঁড়িয়ে থাকে। শেষমেশ ইয়াবের অনুরোধে সে গাড়িতে উঠতে চায়। তখনই পেছন থেকে ভেসে আসে ক্রিসের কণ্ঠ, আমি কি ড্রাইভার? লিসি, না তো। গাড়ির পাশে দাঁড়িয়ে ক্রিস ঠান্ডা গলায় বলে, তুমি পেছনে বসছো কেন? লিসি একটু থমকে গিয়ে বলে, ইয়াবি ভাইয়ার সাথে বসি। ভাইয়া? ক্রিস চোখ শুরু করে বলে, না বললাম না। পাশ থেকে ইয়াবি হালকা হেসে বলে, লিসি, তুই সামনে যা, আমি একটু ঘুমাবো এই জায়গায়। এর জন্য ক্রিসের গাড়িতে উঠেছি। লিসির আর কোনো উপায় থাকে না, সে সামনের সিটে গিয়ে চুপচাপ বসে পড়ে। ক্রিস গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে শুরু করেছে 10 মিনিটের মতো। সামনে তাকিয়ে থাকা লিসি হঠাৎ মুখ ঘুরিয়ে বলে, বলছি, আপনার গাড়িতে কি তেল নেই নাকি? ক্রিস ভুরু কুঁচকে তাকায়, কেন? লিসি হেসে ফোঁস করে, মানে আপনি যে গতিতে গাড়ি চালাচ্ছেন, এক রিক্সাও আপনার বিএমডাব্লিউ কে ওভারটেক করে দিল, এই গাড়ি আর মান সম্মান থাকলো না। এই কথা শুনে ক্রিসের চোখ আগুন জ্বলে ওঠে। সোজা বলে, হোয়াট? ঠিক আছে লিসি শর্মা, এবার তোমাকে দেখাই বিএমডাব্লিউ কাকে বলে। এতক্ষণ চোখ বন্ধ করে বসে থেকে ইয়াবি কেঁপে ওঠে, ব্রো, না, একদম না, আমি তো ঘুমাতে আসছিলাম। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বিএমডাব্লিউ গাড়িটা গর্জে উঠে ঠিক যেন রাস্তার এক হিংসের মতো ঝাঁপ দেয়। ঘড়ির কাঁটার মতো চোখের পলকে সামনে থাকা গাড়িগুলো এক একটা পেছনে সরে যেতে থাকে। হাইওয়ের লাইনগুলো যেন গিলে খাচ্ছে স্পিডকে। ক্যামেরার ভিউ। লিসির চুলগুলো উড়ছে, মুখে ভয়, গলার স্বর কাঁপছে। লিসি, আরে বাবা, আস্তে চালান, আমি কি আপনাকে বলেছি স্পিড রেস করতে? ক্রিস ঠান্ডা গলায় বলে, তুমি তো বললে, এখন সামলাও নিজেই। লিসি, এতটাও না,
আহ ইয়াবি, বোন আমার, তুইও ফাঁসলি, আমাকেও ফাঁসালি। ও বাবা, ক্রিস আস্তে। ক্রিস কোনো কথা না বলে না। গাড়ি যেন ছুটে চলেছে সময়ের থেকে দ্রুত। ক্রিস ড্রাইভ করছে, তবে তার মুখে সেই স্বাভাবিক আত্মবিশ্বাসের ছাপ নেই। গাড়ির স্পিড বাড়ছে, ব্রেক করছে হঠাৎ, যেন মনে হচ্ছে এই বুঝে অ্যাক্সিডেন্ট হবে। বাকি গাড়িগুলো কেউ সামনে, সবাই থ মেরে বসে আছে। ক্রিসের গাড়ি থামিয়ে হঠাৎ দরজা খুলে নেমে এসে বলে, আস্তে, এই নে পানি। ইয়াবি পাশের ওষুধের দোকান থেকে দৌড়ে এসে ক্রিসের হাতে একটা প্যাকেট দিয়ে বলে, ব্রো, এই নে ওষুধ। এদিকে পেছনে বসা লিসি কান্নায় ভেঙে পড়েছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, তার কণ্ঠ কাঁপছে। আমি কি অত জোরে চালাতে বলেছিলাম? ক্রিস ঠান্ডা গলায় বলে, ওষুধটা নাও। লিসি মাথা নেড়ে ঠোঁট কাঁপিয়ে বলে, না না, আমি খাবো না। এবার ক্রিস হঠাৎ রেগে গিয়ে চোখ গরম করে তাকায়, এক ধমক দিয়ে বলে, বলেছি খাও, খেতে হবে। ভয়ে সিটিয়ে যায় লিসি, আর একটাও কথা না বলে কাপা হাতে ওষুধ মুখে দেয়। কিছুক্ষণ পরে সবাই গাড়ি থামিয়ে সেখানে এসে পড়ে। সুপ্রিয়া ছুটে এসে বলে, এই কি হয়েছে লিসির? আরবি তো প্রায় ছুটে এসে চিৎকার করে, ওই কি হয়েছে? কিন্তু ইয়াবি হাত তুলে বলে ওঠে, চুপ কর তো, ওর গা পাকছে, বমি করছে, এখনো ওষুধ খেয়েছে, আর কোনো প্রশ্ন করিস না প্লিজ। আনোয়ার সবার সামনে এসে বলেন, ক্রিস, তাহলে তুই লিসিকে নিয়ে আয়, আমি আর মা আগে যাই। মির্জা বেগমের কাছে এসে আদর করে বললেন, লিসি, এখন ভালো লাগছে? লিসি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তাহলে ভাইয়ের সাথে চলে আয় মা, আমরা আগে যাচ্ছি। কাবির পাশ থেকে ক্রিসকে ঠান্ডা ছলে বলে, ব্রো, এটা কি হ্যাপি জার্নি ছিল? রিহান ঠোঁট চেপে হেসে বলে, আই নো ব্রো, এটা আমাদের সাথেও একবার হয়েছিল। সবার চোখে এবার লিসির দিকে। রিহান, ইয়াবি, কাবির, ঈশান সবাই একে অপরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে লিসি এখন ঠিক আছে কিনা। সবাই গাড়িতে উঠে চলে যায়। লিসি এখন একা, একটা গাছের নিচে বসে, মুখে অস্থিরতা, এলোমেলো চুল মুখে এসে পড়েছে, বাচ্চাদের মতো করে চুলগুলো সামলাতে পারছে না। আর ঠিক তখনই ক্রিস ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে বলে, কমলে চলো। লিসি ক্রিসের নির্দেশ শুনতে মাথা নিচু করে উঠে দাঁড়ায়। ক্রিস পেছনে দাঁড়িয়ে পকেট থেকে হঠাৎ একটা গোল্ডেন গাউডার বের করে, তারপর চুপচাপ নিঃশব্দে লিসির চুলগুলো এক করে বাঁধতে শুরু করে। লিসির চোখ হঠাৎ বিস্ময়ে বড় হয়ে যায়, সে এমন ব্যবহার আশা করেনি। চুল বাঁধা শেষ করে ক্রিস ঠান্ডা গলায় বলে, এবার ভালো লাগছে। লিসি একটু চুপ করে থেকে মুখ ঘুরিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু আপনি আমার চুলে না বলে হাত দিলেন কেন? ক্রিস এবার ধীরে ঘুরে দাঁড়িয়ে বলে, বেঁচে গেছো, আমি হাত দিয়েছি, যদি অন্য কেউ দিত তোমার মাথায় চুল একটাও রাখতাম না। বলে সে আগের মতোই ঠিক কঠিন চেহারায় হেঁটে সামনে চলে যায়। আর লিসি, সে দাঁড়িয়ে থাকে ঠিক আগের জায়গায়। তার চুল আজ প্রথমবার অন্য কেউ হাত দিয়েছে, কিন্তু সেই ছোঁয়া কেন জানি না এত চেনা অথচ এত আপন মনে হলো। লিসি ধীরে ধীরে ক্রিসের পেছনে পেছনে হাঁটছে, চোখ চলে গেছে এক পাশে একটা কাপড় এর দিকে, যারা খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ ঠাস, লিসির কাঁধ ক্রিসের পিঠে ধাক্কা খায়। আহ, কে রে? লিসি ব্যথায় কেঁপে উঠে বলে। ক্রিস ধীরে ঘুরে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, চোখ কোথায় তোমার লিসি? লিসি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পাশে দাঁড়ানো সেই মেয়েটা গম্ভীর গলায় বলে ওঠে, দেখে কিছু শেখো, কিভাবে গার্লফ্রেন্ডের যত্ন নিতে হয়। তুমি তো আমার কোনোদিনও চুলও বেঁধে দাওনি, কথা বলবো না আমি তোমার সাথে। ক্রিস এবার হালকা ঠোঁট বাঁকিয়ে লিসির দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার লিসি শর্মা, তার মানে তুমি আমাকে তোমার? লিসি থমথমে খেয়ে বলে, আরে চুপ করুন। কিছুক্ষণ পর
সবার কেনাকাটা চলছে, কেউ লেহেঙ্গা দেখছে, কেউ গয়না। বউয়ের জন্য আকাশি রঙের লেহেঙ্গা সিলেক্ট করা হয়। সবার মুখে হাসি, ব্যস্ততা হইচই। শুধু লিসি এক কোণায় চুপচাপ বসে সবাইকে দেখছে, তার চোখে হাজারো ভাবনা। তখনই আরবি লিসির কাছে এসে বলে, এই তুই কিছু কিনবি না? দেখি, বলে লিসি হালকা হাসে। ঠিক তখনই আনোয়ার মামা বলে ওঠে, লিসি মা, এই ব্যাগটা কিরিসের কাছে দিয়ে আয় তো। লিসি মুখ গোমড়া করে বলে, আমি কেন মামা? সবাই ব্যস্ত ওদিকে। ইচ্ছা না থাকলেও মুখে না করতে না পেরে লিসি কোনো রকমে ব্যাগটা হাতে নেয়। হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়, মনে পড়ে যায়, আরে ও তো জানি না কিরিস কোথায়। নিজের কপালে আলতো করে দুবার ঠোকায়, বুদ্ধিটা গেল কোথায় আমার? সে সুপ্রিয়ার কাছে এসে বলে, মামি, ভাইয়া কোথায়? সুপ্রিয়া হেসে বলে, ওই পাশের দোকানে দেখো। কোনটায়? সুপ্রিয়া ইয়াবিকে ডেকে বলে, ইয়াবি বাবা, লিসিকে কিরিসের কাছে নিয়ে যাও। আর শোনো লিসি, ব্লাউজের কাপড়টা দেখে নিও। ইয়াবি চলে এসে বলে, চল বোন আমার। লিসি মুখ বাঁকিয়ে সুপ্রিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি এই জন্যই আমাকে পাঠালে? আচ্ছা, আমি গেলে কি পাবো মামি? সুপ্রিয়া এবার আর নিজেকে সামলাতে না পেরে হেসে ফেলে। হ্যাঁ মা, বলে তুই ভালো করে কাপড় চিনিস, আর তুই যা চাস তাই দিব। এখন যা, না হলে কিরিস আবার রাগ করবে। কিরিসের কাছে গিয়ে ইয়াবি বলে, ব্রো, এই নে। আর আমি গেলাম মামিদের কাছে, এই বলে এক দৌড়ে উধাও হয়ে যায়। লিসি হাঁ করে তাকিয়ে থাকে ইয়াবির সে দৌড়ানোর দিকে। কিরিস ঠান্ডা গলায় বলে, লিসি, ব্যাগটা দাও। লিসি যেন শুনতেই পায় না। কিরিস এবার গম্ভীর গলায় বলে, লিসি। লিসি এবার মুখ ঘুরিয়ে কিরিসের দিকে তাকিয়ে বলে, এত জোরে ডাকার কি আছে? আমি কি বধির? অবশ্যই, ব্যাগটা দাও। কিরিস সংক্ষেপে উত্তর দেয়। লিসি ব্যাগটা তার হাতে তুলে দেয়। কিরিস দোকানের দিকে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, তখন পেছন থেকে ফিরে বলে, আসো নাকি, কোলে করে নিয়ে যাব। লিসি লাফিয়ে বলে, না না, আল্লাহ আমাকে বড় বড় পা দিয়েছেন, আমি একা যেতে পারি। এই বলে সে আগে আগে হাঁটতে শুরু করে। কিরিস তার পেছন পেছন এগোতে থাকে। হঠাৎ তার ঠিক বিপরীত দিক থেকে এক বয়স্ক ব্যক্তি ঠেলা গাড়িতে কিছু ভারী ব্যাগ নিয়ে আসছিলেন। গাড়ি সামলাতে না পেরে হঠাৎ ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। সেই ব্যাগগুলো ঠিক লিসির পায়ের উপর গিয়ে পড়ে। আহ! লিসি ব্যথায় প্রায় বসে পড়ে। ব্যাগ সরাতে পারছে না, পা যেন অবশ হয়ে গেছে। কিরিস ছুটে আসে, ব্যাগগুলো সরিয়ে দিয়ে তৎক্ষণাৎ বলে, লিসি, লাগেনি তো, ওঠো। কিন্তু লিসি প্রায় চোখে জল এনে বলে, আহ, পাটা মনে হয় ভেঙে গেল। আশপাশ থেকে লোকজন ছুটে আসে। একজন লোক বয়স্ক মানুষটিকে উঠতে সাহায্য করে। বয়স্ক লোকটি উঠে এসে কাপা গলায় বলে, তোমার লাগেনি তো মা? আমি আসলে সামলাতে পারিনি, ক্ষমা করে দাও আমাকে। লিসি ব্যথা সহ্য করে কষ্টের হাসি দিয়ে বলে, না দাদু, আমার তেমন কিছু হয়নি, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আমি ঠিক আছি, হাঁটতেও পারবো ইনশাল্লাহ, চিন্তা করবেন না। ক্রিস একপাশে দাঁড়িয়ে এই কথাগুলো শুনে চুপচাপ তাকিয়ে থাকে। তার চোখে হালকা প্রশংসার ছাপ। এই মেয়েটি শুধু সুন্দর না, তার সাথে মনটাও সুন্দর। কিছুক্ষণ পর লোকটি চলে গেল। লিসি এখনো ব্যথা নিয়ে বসে আছে। ক্রিসের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আমাকে উঠান, নাকি এভাবে বসে থাকবো? ক্রিস হালকা হেসে তার দিকে এগিয়ে আসে। লিসির পায়ে ব্যথা লাগায় ক্রিস ঝুঁকে এসে তাকে উঠিয়ে দাঁড় করিয়ে দেয়। ঠিক তখনই ব্যথায় লিসি ক্রিসের বুকের উপর হেলে পড়ে। ক্রিস তাকে শক্ত করে ধরে বলল, এই যে বলছিলে তোমার কিছু হয়নি, আর কে বলেছিল আমার আগে আগে হাঁটতে? লিসির চোখে জল চলে আসে, একদম বাচ্চার মতো করে বলে, দেখতে পাচ্ছেন না আমার পায়ে ব্যথা লেগেছে, তার উপর আবার আমাকে বকছেন। এইভাবে কান্না করার শব্দে আশেপাশে মানুষজন ওদের দিকে তাকিয়ে থাকে। ক্রিস কিছু না বলে নিজেকে সামলে নেয়। সে লিসিকে পাশে থাকা বেঞ্চে বসিয়ে দেয়। ধীরে ধীরে লিসির পা থেকে জুতা খুলে দেয়। এরপর পায়ে হাত দিতে যাবে। লিসি গুছিয়ে বলে, আমার পায়ে হাত দিবেন না। ক্রিস গম্ভীর গলায় বলে, আমাকে রাগাবে না,
যা করছি তা করতে দাও, না হলে এই পাটা আমি সত্যি সত্যি ভেঙে দেব। এই হুমকিতে লিসি আর কোনো কথা বলে না। কিরিস এবার মনোযোগ দিয়ে লিসির পা দেখে। ব্যাগগুলো পড়েছিল ডান পায়ের ওপর, সেই জায়গায় ফুলে গেছে, জমে গেছে গাঢ় রক্ত। কিরিস কপালে হাত রেখে বলে, তোমাকে আমি এই পায়ের কি অবস্থা করেছ? আমি করিনি তো, মুখ ফুলিয়ে উত্তর দেয় লিসি। আর মুখে মুখে তর্ক করো, এক থাপড়ে তোমার 32টা দাঁত ফেলে দিব। কি? তাহলে তো একটাও থাকবে না। ইস, কে বাজে দেখাবে, বলে লিসি আবার মুখে হাত চাপা দিয়ে রাখে যেন নিজেকে সামলায়। কিরিস এবার একটু রেগে তাকিয়ে বলে, লিসি শর্মা, তোমাকে আমি এখন চুপ করে এখানে বসো। পকেট থেকে ফোন বের করে কিরিস দ্রুত মার্কোকে ফোন দেয়। মার্ক, যেখানে আছো শোনো, ওই মলমটা নিয়ে এক্ষুনি আসো। ফোন রেখে দেয়। এদিকে লিসি চেয়ারে বসে পা নাড়াতে নাড়াতে বলছে, ব্যথা করছে ভাইয়া। কিছুক্ষণের মধ্যে মার্ক দৌড়ে এসে কিরিসের হাতে মলমটা দিয়ে বলে, বস, আপনি যে মলমটার কথা বলেছিলেন। কিরিস চুপচাপ মলমটা নিয়ে নিচু হয়ে বসে। লিসির পা নিজের হাঁটুর উপর তুলে নিয়ে মলম লাগাতে শুরু করে। লিসি তাকিয়ে থাকে তার দিকে। হঠাৎ চোখ পড়ে আশেপাশে। দেখে শুধু সে না, পুরো মলের অর্ধেক মেয়েরা কিরিসের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর দেখবেই না কেন, কিরিস পরনের রেমন রঙের শার্ট, কয়েকটা বোতাম খোলা, এলোমেলো চুল, গম্ভীর নীরব চোখ, পুরো একটা ওয়ালকিং ড্যাঙ্গার। মলম লাগিয়ে কিরিস বলল, এবার চলো। বলে লিসি দাঁড়ায়, কিন্তু পা রাখতে আবার কষ্টে মুখ বিকৃত হয়ে ওঠে। ও মা গো, আমার পা! কিরিস ঠান্ডা গলায় বলে, তোমাকে কি আমি উঠে দাঁড়াতে বলেছিলাম, পাগলি? লিসি বসে পড়ে মুখ ফুলিয়ে বলে, না দাঁড়ালে তো হাঁটবো কি করে? হাত দিয়ে? আমি কি তোমাকে হাঁটতে বলেছি? ওঠো। লিসি একটু অবাক হয়ে বলে, কি করবেন আপনি? আমি উঠবো না, আবার ব্যথা পাবো। এবার কিরিসে রেগে গর্জে ওঠে, তোমাকে নিয়ে বাসর করব, ওঠো। কি, পাগল নাকি? এই বলতেই কিরিস হঠাৎ এক ঝটকায় লিসিকে কোলে তুলে নেয়। নিচে রাখা লিসির জুতোগুলো হাতে তুলে নেয়। এক হাতে লিসিকে আর এক হাতে লিসির ছেঁড়া জুতো নিয়ে হাঁটতে শুরু করে। লিসি এক হাতে নিজেকে সামলাতে সামলাতে বলে, আমাকে নামান ভাইয়া, সবাই দেখছে তো। আপনি এক হাতে তুলে নিয়েছেন, ফেলে দেবেন না তো? কিরিস জল শক্ত করে বলে, আর একটা কথা বললে এই 5তলা থেকে নিচে ফেলে দিব। কি? না ভাইয়া, প্লিজ নামান। কিরিস এবার লিসিকে নিয়ে মলের ব্যালকনির দিকে এগিয়ে যায়। দিচ্ছি তো ফেলে, আমি বলছি না কেন নামিয়ে দিই। কিরিস লিসিকে হালকা দুলিয়ে দুলিয়ে নিচের দিকে দেখায়। লিসি আবার এক ঝটকায় কিরিসকে জড়িয়ে ধরে চিৎকার করে, না ভাইয়া, এখানে পড়ে গেলে আমি মরে যাবো তো। কিরিস হালকা হেসে বলে, জানি তো, তাই বলছি, আর একটা কথাও বলবে না, একদম চুপ। লিসি এবার সত্যি সত্যি চুপ হয়ে যায়। তার মুখে কোনো শব্দ নেই, কেবল চোখে একটাই কথা, এই লোকটা পাগল, কিন্তু এই পাগলামিতে কি যেন একটা আছে। অন্যদিকে সুরভি, যারা, লিজা ও অন্যান্য মেয়েরা নিজেদের মতো করে মার্কেট নিয়ে ব্যস্ত। ঠিক তখনই আরবি রিহানের দিকে ঘেঁষে গিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোরা সবসময় কিরিস ভাইয়ের সাথে মার্কেটে যাস কেন? ছেলেরা একসাথে হেসে ওঠে। ওদের হাসতে দেখে লিজা একটু বিরক্ত হয়ে বলে, এতে হাসার কি আছে? রিহান চোখ টিপে হেসে বলে, আরে, কিরিস ভাইয়ের সাথে আসলে আমাদের বিরতিতে হয় না। ভাইয়া যেটা পছন্দ করে সেটা নিয়ে ফেলে, দাম না দেখেই বিল মিটিয়ে দেয়। যারা ঠোঁট বাঁকিয়ে বলে, এই জন্যই তোরা সব ধান্দাবাজ। সুরভি ঠোঁট কামড়ে বলে, সব কয়টা ফকির। কাবির, কি, আমরা ফকির? লিজা ভ্রুকুচকে বলে, হ্যাঁ, অবশ্যই। ইয়াবি এবার রসিয়ে বলে, তাহলে ফকির পাড়ায় ভিক্ষা করতে আইসিস কেমন? ঈশান মজা পেয়ে বলে, আহ, কি সুন্দর কথা, সেই ইয়াবি। যারা হেসে বলে, আমাদের এখনো অত খারাপ সময় আসেনি যে ভিক্ষা করতে হবে। ওদের এই কথা কাটাকাটি শুনে তিশা সামনে এসে রাগী গলায় বলে, আরে বাবা, এটা বাড়ি না মার্কেট, ঝগড়া করিস না। আর মামি ডাকছে, শাড়ি পছন্দ করতে আয়।
সুরভি হেসে বলে, এবারের মতো বেঁচে গেলি, চল। আরবি সবাইকে থামিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, ওইদিকে তাকাও, লিসি কিরিস ভাইয়াকে কোলে করে নিয়ে যাচ্ছে। সবাই একসাথে তাকিয়ে পড়ে সেই দিকে। সুরভি চমকে বলে, আরে গাধা, লিসি কিরিসের কোলে না কিরিস লিসির কোলে? আরবি হাসতে হাসতে বলে, হয় লিসি কিরিস না হয় লিসি কিরিস, একে অপরের কোলে থাকলেই হলো। লিজা, আরে বাদ দে তো তোর কথা। যারা এবার একটু গম্ভীরভাবে বলে, আমি কোনোদিন ভাইয়াকে মেয়েদের সাথে এমন করে কথা বলতে দেখিনি, আর আজ কোলে করে ঘুরে বেড়াচ্ছে। এমন কথা শুনে ইয়াবি হালকা গলায় বলে, আরে ও তো মেয়ে না। সবাই থমকে তাকায়। কাবির চোখ কুচকে বলে, পাগল নাকি, লিসি মেয়ে না হলে কি? ইয়াবি হেসে বলে, মানে লিসি তো মেয়ে ঠিক কি, কিন্তু আমাদের সবার আদরের ছোট বোন। রিহান সাথে সাথে বলে, বোন? ইয়াবি মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমাদের সকলের ছোট বোন লিসি। সুরভি বলে, এভাবেই বলো, না হলে আরবির মতো ঘুরিয়ে ঘুরিয়ে বললে আমাদের কিডনি ফুসফুস লিভার সব বের হয়ে আসবে। আরবি, আমার দোষ সব সময়। তিশা বিরক্ত হয়ে বলে, চল না তোরা। এই বলে তিশা পুরো দঙ্গলটাকে টানতে টানতে নিয়ে যায় শাড়ির দিকে। অন্যদিকে কিরিস কোলে লিসিকে নিয়ে ঢুকে পড়েছে একটা অভিজাত দোকানে। সবার চোখ যেন ছুঁয়ে যাচ্ছে লিসির গায়ে। লিসি লজ্জায় লাল হয়ে গিয়ে কিরিসের বুকে মুখ গুজে দেয়। কিরিস শান্তভাবে লিসিকে একটা চেয়ারে বসিয়ে দেয়। সে তখনও চুপচাপ বসে মাথা নিচু করে। ঠিক তখনই দোকানের ম্যানেজার ছুটে এসে বলে, ওয়েলকাম স্যার, কেমন আছেন আপনি? কিরিস, ভালো। এই যে আপনারা মাপ নেন, মাপ নেন। ম্যানেজার ঘুরে দাঁড়িয়ে ডাক দেয়, মায়া, এদিকে আসো, স্যার ও ম্যামের জন্য। মায়া চলে আসে। সে এক ঝলকে বুঝে নেয় পুরো বিষয়টা। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? কিরিস সোজা সবটা বলে, বইয়ের জন্য কাপড় সিলেক্ট করতে হবে। মায়া হেসে বলে, স্যার মাপগুলো? কিরিস পকেট থেকে ব্যাগ বের করে দেয়। মায়া ব্যাগ হাতে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সে ফিরে আসে অনেকগুলো আকাশি রঙের কাপড় নিয়ে। এই নিন স্যার, আকাশি রঙের সব এলেস্ট কালেকশন। কিরিস লিসির দিকে ফিরে বলে, লিসি কোনটা নেবে, চুজ করো। লিসি কাপড়গুলোতে হাত দিয়ে একটার পর একটা দেখতে থাকে। ওটা দেখি, না না, এটা নয়। কিরিস কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, কেন? লিসি সরল গলায় বলে, এটা পরে গরম লাগবে, আর কাপড়ে তেমন ভালো না। কিরিস হালকা এসে একপাশে তাকায়। লিসি বেশ কয়েকটা কাপড় দেখে একটার দিকে ইশারা করে বলে, ওইটা দেখি। কাপড়ে হাত বুলিয়ে চোখ ছোট করে বলে, এটা নেব ভাইয়া, কাপড়টা নরম মোলায়েম, আর পরলেও বেশ ভালো লাগবে। কিরিস মাথা নাড়ে, ঠিক আছে, তাহলে এটাই সিলেক্ট করছি। মায়া এগিয়ে এসে, ওকে স্যার। কিরিস এবার নির্দিষ্টভাবে নির্দেশনা দেয়, শুনুন, লেহেঙ্গাটাই হালকা ভারী কাজ করবেন, ব্লাউজের হালকা কাজ রাখবেন, আর ওড়না যেটা শাড়ির মতো পরবে তারপরে কাজ থাকবে, ভেতরে না। কালার যেন ফিক্স করা শেডের থাকে, না বেশি গাঢ় না বেশি হালকা। মায়া আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আপনি চিন্তা করবেন না স্যার, যেমনটা বলেছেন ঠিক তেমনটাই পাবেন। আপনি তো জানেন আমাদের সার্ভিস কেমন। তখনই কিরিসের ফোন আসে। সে ফোনটা রিসিভ করে বলে, মায়া, আপনি সাদা রঙের কাপড়গুলো দেখান। মায়া, জি স্যার। লিসি একটু মুখ বাঁকিয়ে বলে, সাদা রঙের কোনো রং নেই তো ভাইয়া, তাহলে কি করে নেব? কিরিস ফোনে কথা বলতে বলতে বলে, তোমাকে দেখতে বলেছি, কোনটা ভালো সেটা বলো। এটা বলে সে সামনে এগিয়ে যায়। লিসি পেছন থেকে নিচু গলায় ফিসফিস করে, রাক্ষস কোথাকার। তারপর নিচ থেকে এক কাপড় পছন্দ করে রাখে। মায়া কাপড়টা নিয়ে ভেতরে চলে যায়। ক্রিস ফোনে মার্গোকে আদেশ স্বরে বলে, তুমি আমার কালেকশন রুমে যাও, ডান পাশের দেওয়ালের গায়ে চ্যানেল লেখা সেকশনে গ্লাস ক্যাবিনেট থাকবে। সেখানে এক জোড়া সাদা হিল রাখা আছে। বোটাই দেওয়ার ডিজাইনটা পিওর লেদার, 5 নম্বর গ্লাস সেকেলের ভেতরে আছে, দেখো ওইটা নিয়ে আসো। মার্কো, ওকে বস। সে ক্রিসের ঘরে গিয়ে জুতো নিয়ে আসে। ক্রিস ফোন রেখে লিসির কাছে এসে, কি পছন্দ করেছো?
লিসি, উনি নিয়ে গেছেন। তখন মায়া এসে বলে, ম্যাম, আপনার বডির মাপটা যদি দিতেন। লিসি চোখ গোল করে বুকের উপর হাত দিয়ে বলে, আপনি আমার বডির মাপ চাচ্ছেন কেন? মায়া, কারণ এটা আপনার ব্লাউজের কাপড় ম্যাম। লিসি ভীষণ চমকে, কি? আমার কোনো ব্লাউজ লাগবে না? ক্রিস ঠান্ডা গলায় বলে, দাদি বলেছে কিনে দিতে, তাই দিচ্ছি, মাপটা দাও। লিসি মাথা নিচু করে মনে মনে গজগজ করে, নির্লজ্জ, বেয়াদব, বেহায়া লক্ষ্যতাখার, কোথায় কি প্রশ্ন করবে তাও জানে না। আমার বডির মাপ চাচ্ছে, রাক্ষস একটা। ক্রিস একপাশে দাঁড়িয়ে বলে, আমার নামে যদি নিন্দা করা হয়ে থাকে তাহলে বলো। লিসি চুপ করে বসে থাকে। ক্রিস এবার শান্তভাবে বলে, হাত সরাও, হাত পেছনে রাখো। আমি কিন্তু একবারেই বলবো লিসি। লিসি না নাড়াই ক্রিস এবার গম্ভীর গলায় ধমক দেয়, সরাতে বলছি না। লিসি বাধ্য হয়ে বুক থেকে হাত সরিয়ে নেয়। ক্রিস তখন এক দৃষ্টিতে দেখে নিয়ে বলে, 34 সাইজ, ব্লাউজটা পুরো প্লেন রাখবেন, শুধু হাতায় কাজ দিবেন। মায়া হেসে ফেলে। লিসি ট্যাপ ট্যাপ করে ক্রিসের দিকে তাকিয়ে বলে মনে মনে, এ কে রে বাবা, এর ধান্দা ঠিক মনে হচ্ছে না, আসলেই নির্লজ্জ। মায়া মাপ নিয়ে চলে গেল। মার্ক ভেতরে এসে ক্রিসের হাতে একটি ব্যাগ দেয়। ক্রিস ব্যাগ থেকে জুতো বের করে পা ভাঁজ করে বসে, লিসির দিকে এগিয়ে যায়। লিসি চমকে, এ কি করছেন ভাইয়া? ক্রিস, চুপ করে বসে থাকো। সে নিজ হাতে লিসির পায়ে জুতা পরিয়ে দেয়। জুতো পরানো হলে ক্রিস উঠে দাঁড়িয়ে বলে, আমি একটু ওদিকে যাচ্ছি, তুমি এখানে থাকো। ক্রিস চলে গেল। লিসি পায়ের দিকে তাকিয়ে হালকা হাসে, বেশ সুন্দর তো জুতোটা। আসলে ভাইয়াকে মাঝে মাঝে দেখে মনে হয় উনি একজন জেন্টলম্যান, আবার মনে হয় রাক্ষস বেয়াদব। মায়া এসে লিসির কাছে কিছু ব্লাউজ দিয়ে বলে, ম্যাম, এগুলো ট্রায়াল দিন, যেটা আপনার গায়ে ভালো ফিট করবে সেটা অনুযায়ী আমরা বানিয়ে দিব। লিসি হালকা গলায় বলে, ট্রায়াল রুম কোন দিকে? আপনি যদি আমাকে একটু উঠতে সাহায্য করতেন। মায়া আদুরে গলায় বলে, শিওর ম্যাম, আপনি না বললেও করতাম, কারণ স্যার অলরেডি বলে দিয়ে গেছে। মায়া লিসিকে ধরে ট্রায়াল রুমের দিকে নিয়ে যায়।